আমরা লেকচার শুরু করছি। আজকের এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে 3। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট হচ্ছে স্টাডি অফ রিডাকশন অফ মিল স্কেল। ফার্স্টে আমার মিল স্কেল কি এটা জানতে হবে। হোয়াট ইজ মিল স্কেল? আমি অবজেক্টিভ এগুলো পরে আসছি। প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ মিল স্কেল। মিল স্কেল হচ্ছে তোমরা স্টিল প্রোডাকশন করছো, স্টিল প্রোডাকশন, স্টিল যখন প্রডিউস হয় তখন ফার্স্ট কি তৈরি হয়? বিলেট তৈরি হয়। আমরা স্টিলের বিলেট সরাসরি ইউজ করি না, আমরা সরাসরি যেটা ইউজ করি সেটা হচ্ছে রিবার ইউজ করি বা রড ইউজ করি। এরকম বিভিন্ন ডায়ামিটারের রড থাকে, অথবা স্টিলের প্লেট ইউজ করি, এরকম প্লেট। প্রথমে স্টিল থেকে এটা প্রডিউস হয়। স্টিল থেকে প্রথমে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে অনেক বড়, অ্যারাউন্ড তোমার 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ একটা ডাইমেনশন, স্কোয়ার সাইজের 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ এরকম ডাইমেনশন বিলেট বলা হয়। এটার একটা লেন্থ থাকে, বড় একটা লেন্থ থাকে। সো এইরকম একটা জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় বিলেট। হয়তো শিখে ফেলেছো। স্টিল মিলে প্রথমে বিলেট তৈরি হয়, বিলেটটাকে তারপরে রড মিলে নিয়ে যে রোলিং মিলে নিয়ে যে রোলারের ভিতর দিয়ে পাস করিয়ে তারপরে বিলেটের এই ডাইমেনশনটা থাকে 6 ইঞ্চ। 6 ইঞ্চ, এই ক্রস সেকশনটা হচ্ছে 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ, আর ওইদিকে লেন্থ থাকে যথেষ্ট বড়। কিন্তু এই রডে আমরা ইউজুয়ালি যেগুলো ব্যবহার করি এই কত 10 মিলিমিটার থেকে যে রডগুলো আমরা ইউজ করি এটা 32 মিলিমিটার ডায়া পর্যন্ত বেশি ইউজ হয়। এর পরেও ব্যবহার হয় 40, 42, 52, এগুলো খুব কম ইউজ হয়। এমনি প্লেটও এটা হচ্ছে 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ, সেখান থেকে রিডিউস করে এই জায়গায় আনতে রোলিং মিলের ভিতর দিয়ে পাস করানো হয়। এই বিলেটটাকে রোলিং মিলের ভিতর দিয়ে পাস করানো হয়। হট রোলিং করা হয় ইউজুয়ালি, কোল্ড রোলিংও করা হতে পারে। হট রোলিং মানে দুটো রোলার থাকে, এই রোলারের ভিতর দিয়ে যদি এই বিলেটকে পাস করানো হয়, এই বিলেট এরকম বড় থাকে, এই রোলারের ভিতর দিয়ে এই যখন বেরিয়ে আসবে তখন এই রিডিউসড হয়ে বেরিয়ে আসবে। এই রোলারটাকে কি করা হয়, এইভাবে ঘোরানো হয়, এটা এইদিকে গেলে ওটা যাবে ওইদিকে। সো এটা এর ভিতরে ঢুকে যে এই প্রোডাক্ট এরকম হয়ে আসে। একবারেই এই 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ থেকে একটা পাসে এটাকে একবার ঘুরিয়ে বের করাকে একটা পাস বলা হয়। একটা পাসই এই ডায়ামিটারে আনা হয় না, অনেকগুলো পাসে আনা হয়। গ্রাজুয়ালি কমতে থাকে, গ্রাজুয়ালি কমতে কমতে এই একটা নেওয়া হলো, এইটাকে পরে আর একটা রোলারের ভিতর দিয়ে পাস করানো হয়,
এটাকে আরেকটা রোলারের ভিতর দিয়ে পাস করা হয় এরকম। এই রোলারের ভিতর দিয়ে যখন এবার এটা যাচ্ছে তখন যে প্রোডাক্টটা হচ্ছে আরো ডিডিউস হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে ফাইনাল প্রোডাক্টে এই সিস্টেমটাকে রোলিং মিল বলা হয়। হট রোলিং যখন করা হয় রোলারের ভিতর দিয়ে পাস করানোর আগে এই বিলেটটাকে টেম্পারেচার হায়ার টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, ইনক্রিজ করা হয়, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে নিয়ে যাওয়া হয়। টেম্পারেচারে হায়ার টেম্পারেচারে নিয়ে গেলে কি হয়, এর সারফেসে অক্সিডেশন হয়। এটা স্টিল বিলেট আমরা করোশনের টার্মে আমরা এটাকে আয়রন হিসেবে ধরে নেই, কারণ ইএমএফ সিরিজে স্টিল কোনো জায়গা নেই, সো আয়রন ধরে নেই। মোর দেন 96% or 7% আয়রন আছে, সো আয়রন। তা যখন এটাকে রোলারের ভিতর দিয়ে পাস করানোর আগে এটাকে হায়ার টেম্পারেচার নিয়ে যাওয়া হয়, তখন সারফেস হাই টেম্পারেচারে অক্সিডেশনটা এনহান্সড হয়, সো সারফেসে অক্সিডেশন হয়, অক্সাইড লেয়ার তৈরি হয়। সো এই সারফেসের চতুর্দিকে কি হয়ে যাচ্ছে, অক্সাইড লেয়ার, অর্থাৎ আয়রন অক্সাইড, এফিও, বিভিন্ন ফর্মে হতে পারে, এফিও, Fe2O3, Fe3O4 ইত্যাদি। তা এই অক্সাইড লেয়ার যখন হয়, যেহেতু হাই টেম্পারেচারে নিয়ে গেছে অক্সাইড লেয়ার হবে, এবং তোমরা পড়াশোনা অলরেডি পড়েছো যে অক্সাইড লেয়ারটা হচ্ছে সেই অক্সাইড লেয়ারটা এর সাথে যেটা থেকে যায় লুজলি বন্ডেড থাকে। এখন যখন এটাকে আবার চাপ দেওয়া হয়, এই জায়গায় অক্সাইড লেয়ার আছে, আয়রন অক্সাইড যেহেতু বিভিন্ন স্টোইচিওমেট্রিতে থাকে, FeO, Fe3O4, Fe2O3, এক কমন যে টার্ম হচ্ছে আয়রন অক্সাইড লেয়ার। এরপর রোলার ভিতর দিয়ে যখন পাস করে তখন এই অক্সাইডটা যেহেতু এই বেস মেটালের সঙ্গে যেটা এখনো এফেক্টেড হয়নি, এই অক্সাইডটা লুজলি বন্ডেড, এটা খুলে আসে, এটা ঝুরঝুর করে ভেঙে গিয়ে পড়ে যায়। তাই যখন এখান দিয়ে পাস হয় দেখা যায় এখান থেকে পার্টিকেল পড়ে যাচ্ছে, এই যে পার্টিকেল পড়ে যাচ্ছে, 4 কোণা 3 কোণা রাউন্ড শেপ, আবার এখানেও পড়ে যাচ্ছে 4 কোণা 3 কোণা 4 কোণা রাউন্ড শেপ। হ্যাঁ, এগুলো হচ্ছে আয়রন অক্সাইড। কি কি হতে পারে, Fe2O3 আছে ওর ভিতরে, প্লাস কিছু পোর্শন আছে Fe3O4, প্লাস কিছু পোর্শন আছে FeO। এই মিক্সচার আছে আয়রন অক্সাইড, যে ফর্ম সব ফর্মেই থাকে, and this is called the Mill scale. মিল স্কেলটা কি, মিল স্কেলটা হচ্ছে হাইড্রাস আয়রনের অক্সাইড। এটা কেন হচ্ছে, এটা বিলেটকে রোলিং করার সুবিধার জন্য হায়ার টেম্পারেচারে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে সারফেসে অক্সাইড হচ্ছে, এবং এই অক্সাইডটাও সারফেসে লুজলি বন্ডেড হয়ে লেগে থাকছে, কিন্তু যখন রোলারের ভিতর দিয়ে পাস করানো হচ্ছে চাপে সে আর লেগে থাকতে পারছে না, ছোট ছোট পার্টিকেল হয়ে ঝুরঝুর করে নিচে পড়ে যাচ্ছে আর রড বেরিয়ে যাচ্ছে। সো যেগুলো পড়ে যায়, এই বিভিন্ন কম্বিনেশনের আয়রন অক্সাইড, এইগুলোকে একসাথে বলা হয় মিল স্কেল। স্টাডি অফ রিডাকশন অফ মিল স্কেল মানে হচ্ছে, তাহলে আমাদের করতে হবে কি, ওই যে আয়রন অক্সাইড আছে এইটাকে আমরা রিডিউস করবো মানে একটু অক্সিজেন সরিয়ে ফেলবো। তো অক্সিজেন সরিয়ে ফেলার জন্য আমার যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কার্বন নেওয়া হয়, কার্বন সলিড। আয়রন অক্সাইড সলিড, কার্বন সলিড রিয়াকশন হচ্ছে স্লো, সেই জন্য এটা নিলে যেটা হয়, কার্বন প্রথমে রিয়াকশন করে একটা টেম্পারেচার দেওয়া হয়, এরপর একটা টেম্পারেচার দেওয়া হয়। ওই টেম্পারেচারে কার্বন রিয়াকশন করে কার্বন মনোক্সাইড হয়, সো দিস ইজ গ্যাস। এবার কার্বন মনোক্সাইড করে কি, আয়রন যে অক্সাইড আছে এর সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস, তাহলে রিয়াকশনটা এখন সলিড ভার্সেস গ্যাস হচ্ছে। আগে সলিড ভার্সেস সলিড, এটা খুব স্লো হয়, এই প্রসেসে রিয়াকশন খুব কম হয়, সেই জন্য যেটা হয় আমরা দিই, এইটা দিয়ে হায়ার টেম্পারেচারে তুলে নিলে হায়ার টেম্পারেচার ধরে রাখি, কার্বনটা কার্বন মনোক্সাইডে চলে যায়, কার্বন মনোক্সাইড তখন এই আয়রন অক্সাইড থেকে অক্সিজেন নিয়ে কি হয়, আয়রন হয়,
আর কি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সো এই রিডাকশন, আয়রন অক্সাইড থেকে অক্সিজেন চলে যে আয়রন হচ্ছে, নট নেসেসারি ট্রু যে পিওর আয়রন হবে। এখান থেকে এই সবগুলোতে আয়রন অক্সাইড অক্সিজেন রেশিও একরকম না, একরকম না। এইটা যেমন 1:1, 1:1, এটা 3:4, 3:4। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটাতে অক্সিজেনের রেশিও বেশি, ওইটার থেকে। ওটা 1:1, এটা অক্সিজেন 4 আর আয়রন 3। তার মানে এইটা রিডিউস হয়ে যে এইটা রিডিউস হয়ে যে এটা আসতে পারে। তার মানে এখানে যে পোর্শনটা আছে Fe3O4, Fe3O4, সেটা কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কি হতে পারে, FeO হতে পারে, FeO হতে পারে আর কার্বন ডাইঅক্সাইড হতে পারে। আবার FeO হতে পারে। যদি অনেক বেশি রিডাকশন হয় তাহলে পুরোপুরি অক্সিজেন সরে যে Fe হলো। যদি পার্শিয়ালি রিডাকশন হয়, কিছুটা অক্সিজেন চলে গেল, কিছুটা অক্সিজেন চলে গেলে এই রেশিওটা 1:1 হলো, আর রেশিওটা ছিল 3:4। অক্সিজেনের পরিমাণ এই আয়রনের পরিমাণের থেকে বেশি ছিল। বোঝা গেছে ব্যাপারটা? সো কমপ্লিটলি রিডিউস হতে পারে, পার্শিয়ালি রিডিউস হতে পারে। যাই হোক, অক্সিজেন সরে যাওয়াটাকেই রিডাকশন বলে। সো রিডাকশন হচ্ছে। আর কার্বন মনোক্সাইডটা অক্সিজেন পিক আপ করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এই স্টাডিটা আমরা করবো আজকে। তোমাদের প্রথমে না, বরাবরই কিছু জিনিস লিখে নিতে হবে। তোমরা আমার সঙ্গে সঙ্গে বুঝবে এবং লিখবে। ফার্স্টে যে টার্মটা আসবে সেটা হচ্ছে ডিগ্রি অফ রিডাকশন। ডিগ্রি অফ রিডাকশন। ডিগ্রি অফ রিডাকশন, এটাকে আলফা দিয়ে বোঝানো হয়। আলফা এটা সমান হচ্ছে কি এক্সটেন্ট অফ রিডাকশন। রিডাকশন কি পরিমাণে হলো, কমপ্লিটলি হলো না পার্শিয়ালি হলো, কত পার্সেন্টেজ হলো, সেটা হচ্ছে আমরা কি করছি, মিল স্কেল থেকে অক্সিজেন রিমুভ করছি। সো ওয়েট অফ অক্সিজেন রিমুভড, ওয়েট অফ অক্সিজেন রিমুভড, কি পরিমাণ অক্সিজেন রিমুভ করলাম। একে ভাগ করতে হবে কি পরিমাণ অক্সাইড ছিল শুরুতে, ইনিশিয়াল টোটাল অক্সিজেন প্রেজেন্ট in oxides. Oxide মানে কি, iron oxides, in oxides. এই হচ্ছে ডিগ্রি অফ রিডাকশন। আমি যেমন একটা দেখালাম উদাহরণ, যদি আয়রন অক্সাইড থেকে রিডাকশনের পরে প্রোডাক্ট হিসেবে আয়রন পাই তাহলে ডিগ্রি অফ রিডাকশন 100। যদি Fe3O4 থেকে আমি প্রোডাক্ট হিসেবে পাই FeO, তাহলে ডিগ্রি অফ রিডাকশন নট 100, কিছুটা অক্সিজেন কমেছে, পুরোপুরি কমেনি। তাহলে আমাদের ডিগ্রি অফ রিডাকশনের ভ্যালুটা হচ্ছে এইটা। এখন এটাকে আমরা একটা ফর্মুলা ড্রাইভ করি এটা থেকে। তা আমরা ধরে নেই লেট O2I হচ্ছে ওয়েট অফ অক্সিজেন ইন মিল স্কেল। মিল স্কেল মানে যেটাতে কোনো ট্রিটমেন্ট হয়নি, যেটাকে আমরা নিচ্ছি ইনিশিয়ালি, যেটা নিচ্ছি সেটা। আই মানে হচ্ছে ইনিশিয়াল, ওয়েট অফ অক্সিজেন ইন মিল স্কেল মানে ইনিশিয়ালি যে অক্সিজেন আছে। সো O2R ওয়েট অফ অক্সিজেন, আর মানে হচ্ছে রিডিউসড, মানে আফটার রিডাকশন যেটা হচ্ছে, যেমন এটাতে ওয়েট অফ অক্সিজেন বেশি,
এটাতে ওয়েট অফ অক্সিজেন কম, সো এটা রিডিউসড হয়েছে। সো রিডিউসড পোর্শনে যে পরিমাণ অক্সিজেন আছে সেটাকে O2R, ওয়েট অফ অক্সিজেন ইন রিডিউসড মাস। রিডিউসড মাস, মাস মানে হচ্ছে প্রোডাক্ট। পার্সেন্টেজ APTI, আয়রন টোটাল ইনিশিয়াল পার্সেন্টেজ, শতকরা। এটা মানে হচ্ছে পার্সেন্ট টোটাল আয়রন, আয়রন ইন আই মানে ইনিশিয়াল মানে মিল স্কেল, ইন মিল স্কেল, মিল স্কেলে যা আয়রন ছিল তার পার্সেন্টেজ। ঠিক একইভাবে পার্সেন্ট APTR হচ্ছে পার্সেন্ট টোটাল আয়রন ইন রিডিউসড মাস। টি দিয়ে কি টোটাল বোঝাচ্ছিলাম এখানে? টি দিয়ে টোটাল বোঝাচ্ছে, রাইট, নট টেম্পারেচার ইন রিডিউসড মাস। আর ডব্লিউ হচ্ছে, এটা ক্যাপিটাল ডব্লিউ, এরপরে আরেকটা ডব্লিউ আসবে স্মল ডব্লিউ, এটা ক্যাপিটাল ডব্লিউ। ডব্লিউ হচ্ছে ইনিশিয়াল ওয়েট অফ মিল স্কেল, ইনিশিয়াল ওয়েট অফ মিল স্কেল। নাও আলফা, এইটা যদি হয়, আর আমরা আলফার ডেফিনেশন উপরে শিখেছি, তাহলে আলফা, আলফা হচ্ছে কি ওয়েট অফ অক্সিজেন রিমুভ। ওয়েট অফ অক্সিজেন রিমুভ কি হলো, তাহলে যে শুরুতে যেটা আমরা নিয়েছিলাম তার ভিতরে অক্সিজেন ছিল আই, O2I, আর পরে থাকলো O2R, প্রোডাক্টে থাকলো আর, তাহলে অক্সিজেন রিমুভ হলো কত, O2I মাইনাস O2R, এই পরিমাণ রিমুভ হলো। আর ইনিশিয়াল টোটাল অক্সিজেন প্রেজেন্ট ইন অক্সাইড সেটা কত, O2I। সো ওই ডেফিনেশন অনুযায়ী ফর্মুলা হচ্ছে এই। সো এইটাকে ধরে এখন আমরা একটা ফর্মুলা ড্রাইভ করব। এই পর্যন্ত লেখা হয়েছে। এখন আমরা শুরু করব যেটা দিয়ে, যে কনসেপ্ট দিয়ে শুরু করব। সো আলফার ডেফিনেশনটা এখন এইটা আসলো, আর এইগুলো আমরা ধরে নিয়েছি। এখন আমাকে এক জায়গা থেকে শুরু করতে হবে। শুরুটা হচ্ছে টোটাল আয়রন কন্টেন্ট in meal scale equals total iron content in reduced mass. দেখো অক্সিজেন কমে যাচ্ছে, আয়রন কমে যাচ্ছে। টোটাল আয়রন শুরুতেও যা ছিল, টোটাল আয়রন পরেও তাই থাকবে, প্রোডাক্টের ভিতরেও তাই থাকবে। সো এইটা দিয়ে আমরা এগোবো। সো এখন তাহলে টোটাল আয়রন ইন মিল স্কেল, আমরা মনে করো, এই লাইনটা একটু কনফিউজিং লাগতেছে স্যার। সেটা বলো। হচ্ছে হ্যাঁ, আয়রন তো স্যার একটা হচ্ছে আয়রন অক্সাইড হয়ে পড়ে গেল, আর একটা হচ্ছে মিলে চলে গেল। সো মানে এই দুইটা ইকুয়াল হচ্ছে কিভাবে? আয়রন কোথাও যাচ্ছে না, আমি মিল স্কেল নিয়েছি। ও আচ্ছা, মিলস। হ্যাঁ, মিল স্কেল নিয়েছি আমি, তো মিল স্কেল নিয়ে ট্রিটমেন্ট করব। সো আমি যেমন মিল স্কেলটা কিভাবে আসছিল দেখিয়েছিলাম বিলেট থেকে। জি একটা স্যার। 4 কোণা মিল স্কেল, একটা 3 কোণা মিল স্কেল,
একটা ধরে নাও গোল মিলেছে, তিনটা নিলাম, হ্যাঁ, এই ডব্লিউ ওয়েট নিলাম, সেই ইনিশিয়ালি আমরা ট্রিট করবো। এইটার ভিতরে আমরা কার্বন দিব, তাই না? কার্বন দিয়ে তারপর আমরা হিট দিব। তা মাঝখানে কি হবে, কার্বন মনোক্সাইড হয়ে যাবে, তাই না? কার্বন মনোক্সাইড হয়ে এইটা ধরো কি, এটা হচ্ছে ধরলাম Fe3O4, এটা আরেকটা, Fe2, FeO আর Fe2O3। তাহলে কার্বন মনোক্সাইড হয়ে যে এই চারটাকে রিডিউস করলে যে প্রোডাক্ট যেটা আসবে, ওই 4 রকমই প্রোডাক্ট, সলিড প্রোডাক্টই আমার কাছে থাকবে। এটা 4 গোল, একটা গোল, একটা 3 গোল। কি হচ্ছে, এর ভিতরে যে অক্সিজেন গুলো ছিল, এগুলো একটু পোরাস হয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে গেছে, পুরোপুরি না হয়তো, কোনোটাই পুরোপুরিও যেতে পারে, কোনোটাই পার্শিয়ালি যেতে পারে। তার মানে এখান থেকে কি হয়েছে, এখান থেকে অক্সিজেন কিছু কমে গেছে। সো এই জায়গার অক্সিজেন পার্সেন্টেজ কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু এইটার ভিতরে, এই তিনটার ভিতরে আমি ডব্লিউ যেটা নিয়েছিলাম, দিস ইজ ডব্লিউ, এটা ডব্লিউ না, কারণ ওয়েট কমে গেছে। এই তিনটার ওয়েট মিলেছিল ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ। তার ভিতরে এখানে আয়রন যা ছিল, এখানে আয়রন যা ছিল, সে আয়রন ঠিকই আছে, আয়রন কমেনি মোটে। অক্সিজেন চলে গেছে কার্বন দেওয়ার কারণে, কার্বন মনোক্সাইড হয়েছে, এর থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে চলে গেছে। বোঝা গেছে? তো ইনিশিয়ালি টোটাল আয়রন যা ছিল, টোটাল আয়রন কন্টেন্ট ইন স্কেল ইকুয়ালস টোটাল আয়রন কন্টেন্ট রিডিউস মাস, একই থাকবে, আয়রনের কোনো হেল্প হবে না। তাহলে টোটাল আয়রন কন্টেন্ট ইনিশিয়ালি কত? ইনিশিয়ালি আমি যে ওয়েটটা নিয়েছি সেটা হচ্ছে, দিস ইমপ্লাইজ ডব্লিউ ওয়েট নিয়েছি। আর ডব্লিউ ওয়েটের ভিতরে আমি বলেছি যে আয়রন কত কিভাবে ছিল, APTI পার্সেন্টেজ। শুরুতে আয়রনের পার্সেন্টেজটা ছিল এই, ডব্লিউর ভিতরে টোটাল কত ছিল, এই। আর এইটা আমি সমানের নিচে সমান দিলাম, মানে এইটা হচ্ছে এই বাম পাশেরটা। ডান পাশেরটা কি হলো দেখো, ডান পাশেরটা হচ্ছে যে আমি শুরুতে ওয়েট নিয়েছিলাম ডব্লিউ। এই ডব্লিউটা কি, এটা আয়রন আর অক্সিজেন মিলে। তাহলে এই ডব্লিউ থেকে প্রোডাক্টের কি হচ্ছে, প্রোডাক্টের ওয়েট কত হচ্ছে, প্রোডাক্টের ওয়েট এখন আর ডব্লিউ থাকবে না, কারণ অক্সিজেন চলে গেছে। তাহলে অক্সিজেনটা চলে গেছে সেটা মাইনাস হবে, সেটা হচ্ছে প্রোডাক্টের ওয়েট। তাহলে এটা থেকে মাইনাস হবে, অক্সিজেন কত চলে গেছে, অক্সিজেন শুরুতে ছিল O2I আর পরে আছে O2R। সো অক্সিজেন চলে গেছে এইটা, শুরুর ওয়েটটা ছিল ডব্লিউ, টোটাল ওয়েটটা ছিল ডব্লিউ, তার থেকে অক্সিজেন চলে গেছে এইটা। প্রোডাক্টের ওয়েট কত, প্রোডাক্টের ওয়েট হচ্ছে এখন এত। এর সঙ্গে কি হবে, এর সঙ্গে গুণ হবে এই প্রোডাক্টে আয়রনের কন্টেন্ট, গুণ পার্সেন্টেজ APTR। সো প্রোডাক্টের ভিতরে তাহলে আয়রনের টোটাল পার্সেন্টেজ হচ্ছে এই, আর রিঅ্যাক্টেন্ট ভিতরে আয়রনের টোটাল পার্সেন্টেজ হচ্ছে এই। তাহলে এইটা সমান এইটা। ইকুয়েশনটা বোঝা গেছে কিনা? যে সহজে বুঝেছো বলো, বুঝেছি? কেউ না বুঝলে বলো, বুঝি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার এইটা থেকে তুমি বের করে নিয়ে আসো। দেখো আমাকে বের করতে হবে কোনটা, আমাকে এই জিনিসটা বের করে আনতে হবে, আলফা সমান। তাহলে O2I মাইনাস O2R, উপরের লবটাকে আমরা এখান থেকে বের করতে পারবো, এই যে O2I মাইনাস O2R। এখান থেকে তোমরা নিজেরাই করো, দেখি আমি লিখবো O2I মাইনাস O2R সমান কত। এটাকে কয়েকটা স্টেপে করে O2I মাইনাস O2R, নিচের ঘরটা আমরা পাচ্ছি না, ওটা পরে দেখবো, লবটাকে আমরা বের করতে পারবো। সো O2I মাইনাস O2R সমান কত বের করলাম, O2I মাইনাস O2R, এটা সমান কত, আচ্ছা হ্যাঁ, আমি লিখি, তোমরা দেখো, মিলায় দেখো। এটা হচ্ছে
ডব্লিউ উপরে পার্সেন্ট হচ্ছে এফিটিআর মাইনাস পার্সেন্ট এফিটিআই, আর নিচে হচ্ছে, নিচে কি বলো? এফইটিআর। এফিটিআর, রাইট, এফিটিআর এটা আসছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আলফা সমান হচ্ছে, আলফা আগের ইকুয়েশন থেকে আমরা জানি, এটা নিচে আরেকটা O2 I আছে, তাহলে আমরা লিখতে পারি আলফা সমান W পার্সেন্ট এফিটিআর মাইনাস পার্সেন্ট এফিটিআই পার্সেন্ট এফিটিআর গুণ আলফা, মানে এর নিচে আর একটা O2 I আছে, সো 1/O2 I, এটা আমরা লেখা যায়। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, 1 নম্বর ইকুয়েশন আলফা সমান এটা লেখা। এরপরে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে কে বলে একটা টার্ম আছে। কে হচ্ছে, যেমন হচ্ছে পার্সেন্ট ওয়েট অফ আয়রন ইন মিল স্কেল percent weight of oxygen in mill scale। তার মানে কে মানে হচ্ছে পার্সেন্ট এফিটিআই পার্সেন্ট O2 I। This one is K, এটা একটু মনে রাখতে হবে। This one is K। এখান থেকে আমরা আসতে পারি কে এর মান, মিনিংটা মনে রাখতে হবে। কে মানে হচ্ছে কে ইজ দ্য রেশিও অফ পার্সেন্টেজ টোটাল আয়রন in mill scale to the percentage total oxygen in mill scale, that is called K। এখান থেকে আমরা পার্সেন্ট O2 I সমান পার্সেন্ট এফিটিআই ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে পার্সেন্ট। আর আমার 1 নম্বর ইকুয়েশনে দেখো পার্সেন্ট নেই, O2 I আছে, তাহলে দিস ইমপ্লাইজ পার্সেন্টটাকে আমরা তুলে দেবো O2 I, পার্সেন্ট হচ্ছে মানে 100, শতকরা 100 এর ভিতরে, আর O2 I মানে হচ্ছে টোটাল, নট 100। তার মানে এখানে যা আছে তাই আগে লিখি, পার্সেন্ট এফিটিআই ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে 100 এর ভিতরে ছিল, তাহলে 1 এর ভিতরে 100 দিয়ে ভাগ দিলাম, আর টোটাল এটা হচ্ছে টোটালের ভিতরে, টোটাল মানে হচ্ছে ডব্লিউ, ওয়েট ইনিশিয়াল ওয়েটটা হচ্ছে ডব্লিউ, সো এই O2 I মানে দিস ওয়ান। এটা হচ্ছে আমরা 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন। সো আমি এখানেই লিখি, সো ফ্রম 1 and 2, কে এর নামটা কি একটু বলবেন? হ্যাঁ, কে কে ওই যে রেশিও, এটাকে বলবা তুমি রেশিও অফ আয়রন in mill scale to the ratio of oxygen in mill scale, that is called the K। ওকে স্যার, এই কনস্ট্যান্টের কোনো নাম আছে কিনা এটা বলুন। না, আর কোনো নাম, এটা বাই ডেফিনিশন দিস ওয়ান। সো 1 এবং 2 থেকে আমরা পাই, 1 এবং 2 থেকে আমরা পাই ওই যে ওখানে O2 I-টা বসাও, O2 I-টা বসাও, বসিয়ে তাহলে আলফা সমান বের করো। ওই O2 I-টা বসালে আলফা সমান আসে, যেটা তোমরা বসিয়ে তোমরা বের করে ফেলো অলরেডি, W into
আমি লিখি, তারপরে নিলাম, ঠিক আছে, আমি লিখি কে কিন্তু উপরে আসে APTR পার্সেন্টেজ APTR মাইনাস পার্সেন্টেজ APTI পুরোটা হবে ডিভাইডেড বাই পার্সেন্ট APTR গুণ পার্সেন্ট APTI মাল্টিপ্লাইড বাই 100। এটা আসছে? জি স্যার, জি স্যার। মনে রাখা একদম সহজ, কোনো অক্সিজেন টার্ম নাই, আয়রনের যে দুটো টার্ম সেই দুটো আছে। প্রথমে বড়টা যেহেতু মাইনাস, দেখো APTR রিডিউস পোর্শনে আয়রন বেশি থাকবে কারণ অক্সিজেন কমে গেছে, আর ইনিশিয়াল পোর্শনে আয়রন কম থাকবে কারণ অক্সিজেন ওখানে বেশি আছে। সো বড়টা আগে ছোটটা পরে, আর নিচে ওই একই জিনিস দুটোর গুণফল গুণ 100 ইন্টু কে। সেটা মনে রাখা একেবারে সহজ। So this is the data derived equation. এটা কুইজে আসে মাঝে মাঝে, তোমার ডেরিভেশন আছে। এখন আমরা তাহলে স্টিল মিলে রোলিং মিল থেকে মিল স্কেল নিয়ে যেহেতু আমাদের এটা সেশনাল, আমরা ফর্মুলাটা শিখলাম কিভাবে আসলো, এবার সেশনাল আমাকে কাজ করতে হবে। তাহলে কাজ করার জন্য তোমাকে কি করতে হবে, এই একটা ইনিশিয়াল ওয়েট নিতে হবে, ইনিশিয়াল ওয়েট নিয়ে তারপরে তার সঙ্গে কার্বন দিতে হবে, কার্বন দিয়ে হিট করতে হবে, হিট আমার একটা ফার্নেসের ভিতর ঢুকাতে হবে, ফার্নেসের ভিতর এটা হচ্ছে একটা টেম্পারেচার বলে দেওয়া হবে, সেই টেম্পারেচারে সামহাও একটা টেম্পারেচারে একটা সার্টেন টাইম ধরে রাখতে হবে, তারপর বের করে আনতে হবে। বের করে আনার পরে রিডিউস যে আয়রন মাস হলো ওখান থেকে কি করতে হবে, ওই রিডিউস আয়রন মাসের ভিতর থেকে এটা আমাকে বের করতে হবে, পার্সেন্টেজ টিআরটা বের করতে হবে। আর শুরুতে আমরা যেটা নিয়েছিলাম এখানে ডাব্লিউ, সেইটাকে অ্যানালাইসিস করে পার্সেন্টেজ APTI বের করতে হবে। এই দুটো পার্সেন্টেজ বের করার পরে তারপর আমাকে এখানে বসালে ডিগ্রি অফ রিডাকশন হয়ে যাবে। তা আমরা এই এক্সপেরিমেন্টে আমরা শুরুটা বলে দেবো, তার মানে আমরা তোমাদের যে মিল স্কেল সাপ্লাই দেবো সেটার ভিতরে কত আছে APTI সেটা আমরা বলে দেবো। একেবারে হুবহু এই পার্সেন্টেজটা বলে না দিলেও কিছু ডাটা দেবো যেখান থেকে তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে। তার মানে APTI কে তোমাকে এক্সপেরিমেন্টালি বের করতে হবে না। আমরা র মেটেরিয়াল যেটা দিচ্ছি, র মিল স্কেল যেটা দিচ্ছি, তার কিছু ডাটা দিব, সেই ডাটা থেকে ক্যালকুলেশন করে তোমার APTI বের করতে হবে। সেই ক্যালকুলেশন করে কিভাবে আমরা APTI বের করবো সেটা আমরা দেখবো। আর তারপরে ওইটাকে নিয়ে তোমরা ফার্নেসে দিয়ে তোমরা কাজ করবে, কাজ করে তুমি যখন রিডিউস মাস পাবে, সে এই রিডিউস মাস পাবে, তার মানে এইটা তোমরা এক্সপেরিমেন্টালি বের করবে। এটা এক্সপেরিমেন্টালি বের করবে, এক্সপেরিমেন্টালি বের করবে। আর এইটা থ্রু ক্যালকুলেশন দুটো বের করে তারপর তোমরা বসিয়ে তারপরে তোমরা আলফা ডিগ্রি অফ রিডাকশন বের করবে। তাহলে প্রথমে আমরা যে প্রোডাক্ট তোমাদেরকে সাপ্লাই দিচ্ছি সেটা থেকে আমরা APTI কিভাবে বের করব সেটা আমরা দেখি। তোমাদের যে কের ভ্যালু অটোমেটিক্যালি চলে আসবে ক্যালকুলেশনের মাধ্যমে। দেখো তুমি কিভাবে আসে। কম্পোজিশন অফ মিল স্কেল তোমাদের যেটা দেওয়া হচ্ছে, র ম্যাটেরিয়াল সাপ্লাইড মিল স্কেল, সাপ্লাইড যে দেওয়া হচ্ছে সেখানে তোমাকে ওর ডাটা দিয়ে দেওয়া, সেখানে বলা হচ্ছে যে পার্সেন্টেজ APTI এইটার সমান হচ্ছে 72.56। আর বলা হচ্ছে যে তুমি যে মিল স্কেলটা নিয়েছো তার ভিতরে আছে এই জিনিসগুলো আছে, AP2O3 in mill scale, এটা আছে 52.6%, একটা গিভেন ডাটা। আর FeO
মিল স্কেল মানে আয়রনের বিভিন্ন স্টয়সিমেট্রিক কম্বিনেশন থাকবে। FeO ইন মিল স্কেল এটা আছে 44.36%, এরকম একটা পার্সেন্টেজ আছে। আর কিছু বলা নেই, তার মানে আর যে Fe3O4 নাই, এই দুটো মিলে 100 হবে না। 100 হবে না কারণ কিছু ভেজাল থাকে, অপদ্রব্য থাকে, ইম্পিউরিটি থাকে, সেই জন্য 100 হবে। দিস আর গ্যালিলিয়ান ডাটা। এখন ওই যে বললে, একজন বললে যে কে কিভাবে বের করবো, কে মানে কি? কে হচ্ছে পার্সেন্টেজ APTI ডিভাইড বাই পার্সেন্টেজ O2I. This is K. Percentage APTI already given. So আমাকে K বের করতে হলে পার্সেন্টেজ O2I ইনিশিয়ালি, তাহলে O2I আমরা এখান থেকে বের করব। সেটা কেমন? পার্সেন্টেজ O2I এটার সমান হচ্ছে, দেখো আমার Fe2O3 এর ভিতরে Fe2 আয়রনকে তুমি যদি 56 ধরে নাও অ্যাটমিক ওয়েট, তাহলে অক্সিজেনের পরিমাণ কত? 348। আমি ভুল বলেছি, Fe2 না 3 না, Fe3O4 দেওয়া আছে। Fe3O4 দেওয়া আছে। অক্সিজেন হচ্ছে 464, Fe3O4 এর ভিতরে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 64, আর আয়রনকে যদি 56 ধরে নাও, তাহলে 56 গুণ 3 যোগ 64, এইটার এতটার ভিতরে অক্সিজেন আছে 64, এবং এটা হচ্ছে Fe3O4, এইটা আছে কত? 52.6%। সো 52.6% আছে এটা। যোগ FeO আছে, FeO মানে কত? যে Fe হচ্ছে O হচ্ছে 16, আর ওখানে 56 যোগ 16, FeO এর ভিতরে অক্সিজেনের রেশিওটা এত, এবং FeO এর পার্সেন্টেজটা কত হচ্ছে? 44.36। সো এটা সমান কত আসে? কত? আবার বলো। 24.37। রাইট, 24.37, এটা পার্সেন্টেজ O2I। তাহলে কে এর মানটা আমরা এবার বের করে ফেলতে পারি। পার্সেন্টেজ APTI হচ্ছে, কে এর মান বের করে ফেলো, 72.56, আর ডিভাইড বাই পার্সেন্টেজ O2I মানে হচ্ছে 24.37। এটা কত হয়? 2.98। 2.9, আমার এখানে 77 লেখা আছে, ঠিক আছে, 9। সো কে আমরা পেয়ে গেলাম, কে পেয়ে গেছি, APTI দেওয়া আছে, আর APTR তো আমরা এক্সপেরিমেন্টালি বের করি। সো ক্যালকুলেশন থেকে আমার যে দুটো দরকার সে দুটো আমরা পেয়ে গেছি। এখন APTR বের করার জন্য তোমাকে যে প্রসিডিউর যেটা আছে, প্রসিডিউর তোমরা বুঝেছো, একটু বলেছি আমি মুখে, যে কি করতে হবে, একটা ওয়েট নিতে হবে, নিয়ে কার্বন নিতে হবে, সেইটা তোমাদেরকে আমার প্রসিডিউরটা আগে বলি, তারপরে ক্যালকুলেশনে আসি। সো প্রসিডিউর, এবার ওইটা যেটা এক্সপেরিমেন্টালি করতে হবে, এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। নাম্বার 1, তোমাকে নিতে হবে 50 গ্রাম মিল স্কেল। এটাও লিখে নাও, এটা তোমাদের শিটে নেই। 50 গ্রাম মিল স্কেল is mixed
homogeneously. Homogeneously with 50 gram coal. 50 gram coal. Coal মানে হচ্ছে কার্বন। নাম্বার 2 মিশাতে হবে 50 গ্রাম মিশাতে হবে। These are charged. এই মিক্সচারটা, the mixture is charged in tube pot, টিউব পট বলতে আমাদের এরকম একটা টিউব আছে, এরকম একটা টিউব আছে। সো এর ভিতরে আমরা কি করবো, মিক্সচারটা 50 গ্রাম 50 গ্রাম এই পর্যন্ত নিলাম। ইন টিউব পট, এটাকে বলা হচ্ছে টিউব পট। ইন টিউব পট and then put in the furnace. Put in the furnace. ফার্নেসের ভিতর ঢুকাবো, ঢুকানোর পরে হিটেড, যেখানে heated at a prescribed temperature, at a prescribed temperature. ওই প্রেসক্রাইব টেম্পারেচার মানে এক এক গ্রুপের জন্য এক একটা টেম্পারেচার বলা থাকে। প্রেসক্রাইব টেম্পারেচার পরে predetermined length of time. Predetermined length of time. এটাও গ্রুপ ওয়াইজ আলাদা হবে, 2 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা ইত্যাদি ইত্যাদি লেন্থ অফ টাইম। তাহলে এইটাকে যদি ফার্নেসে একটা টেম্পারেচারে একটা সময় ধরে রাখি, তাহলে কি হবে, ওর ভিতরে কার্বন মনোক্সাইড হচ্ছে, আর আয়রন এর যে বিভিন্ন অক্সাইড আছে তাদেরকে রিডিউস করে নিচ্ছে, আর কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডে চলে যাচ্ছে। তারপরে আমরা করব কি, after heating at fixed temperature, fixed temperature, fixed মানে হচ্ছে prescribed temperature, fixed temperature। এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস for a fixed time, for a fixed time, say 2 hours. Charge is removed, মানে ওই পট সহ ফার্নেস থেকে বের করে আনা হবে। Charge is removed and water put. ওয়াটার কুলড মানে হচ্ছে যে ওই আমার যে প্রোডাক্ট আছে ওখানে পানি দেওয়া হবে না, এইটাকে এই ওয়াটারের ভিতরে রাখা হবে, এরকম পানি ওর ভিতরে ঢুকবে না, এরকম রাখা, তাহলে ঠান্ডা পানির কারণে ওর টেম্পারেচার ফল করে যাবে। ওয়াটার কুলড
নাম্বার 4, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর ভিতর থেকে একটা মিক্সার অবস্থা আছে, চারকোলও আছে আর কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো আমরা দেখতে পাচ্ছি না, ওগুলো তো গ্যাসে উড়ে চলে গেছে। ওর ভিতরে যেটা আছে কোল আছে আর মিল স্কেল আছে, রিডিউসড মিল স্কেল আছে, মিক্সড হয়ে আছে। মিল স্কেল ইজ সেপারেটেড, মিল স্কেলটা আলাদা করে আনতে হবে। কিভাবে আলাদা করতে পারি বলতো? মিল স্কেল আর কার্বন, হ্যাঁ, এইটা হচ্ছে মিল স্কেল এম, ম্যাগনেট দিয়ে আলাদা করা যাবে। রাইট। কে বললে? 32 মিল স্কেল। আর এটা যদি কার্বন হয় তাহলে আমরা তত্ত্ব করবো কি ম্যাগনেট দিয়ে মিল স্কেলকে অ্যাটাক করে আলাদা করবো। মিল স্কেল separated. Separated by magnet. তার আবার একটা পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে করলে আমি ইফিসিয়েন্ট সেপারেশন পাবো না, এটা যখন আমরা ক্লাস নেব তখন আমরা দেখবো। আর যদি নিতান্ত যদি না নেওয়া যায় তখন তখনই বলবো, এখন আর বলবো না। সেপারেটেড বাই ম্যাগনেট, সেপারেটেড তখন এরপরে সেপারেট আলাদা হয়ে গেল, সেপারেটেড ব্যাক মিল স্কেল নিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। সেপারেটেড মিল স্কেল is crushed, গুঁড়া করতে হবে। মর্টার আছে আমাদের, সেই মর্টারে নিয়ে গুঁড়া করতে হবে। ক্রাস্ট কিন্তু পাউডার, পাউডার ফর্মে নিয়ে আসতে হবে। পাউডার বাই মর্টার, এটা অ্যানালাইসিস ল্যাবে করতে হবে, যেখানে তোমরা 230 ক্লাস করেছো। মর্টার দিয়ে গুঁড়া করতে হবে। তারপর ওই যে মিল স্কেলের পাউডার, এইটাকেই এবার 230 কেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এটাকে ট্রিটমেন্ট করে ওখানে কত পার্সেন্ট আয়রন আছে তখন বের করতে হবে। নাম্বার 5, কেমিক্যাল অ্যানালাইসিস। Chemical analysis of powder mill scale is done to estimate percentage APTR, সেখান থেকে আমরা এটা বের করব। আর এটা বের করলে তো ওই ফর্মুলায় বসিয়ে দিলে, ফর্মুলায় 3টা জিনিস আছে, APTI যেটা অলরেডি আমরা বের করে ফেলেছি, কে আছে অলরেডি বের করে ফেলেছি, APTRটা আমরা এক্সপেরিমেন্টালি বের করব। তাহলে আমি পাউডার নিব, পাউডার নেওয়ার পরে এবারে কিভাবে আমরা বের করব তার জন্য একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে তোমাদের 230 যেমন প্রসিডিউর আমি দিয়েছিলাম সেরকমই। আমি একটু এক নজরে দেখাই, এটা তোমাদের আপলোড করে দিয়েছে অলরেডি টিমসে, একবার এক নজরে একটু দেখাই। এই যে এরকম ফ্লোশিট অফ টোটাল আয়রন এস্টিমেশন, তোমাকে কি করতে হবে 0.5 গ্রাম নিতে হবে শুরুটা। ওই যে পাউডার বানিয়ে ফেললে তুমি মর্টারে গুঁড়া করে, সেই পাউডারের 0.5 গ্রাম নিবে, নিয়ে তারপরে এখানে যেভাবে বলা আছে ফ্লোশিট, সেই ফ্লোশিট অনুযায়ী তোমরা কাজ করে যাবে। এটা এই সাবজেক্টের বিষয় না বলে এটা আমরা বলবো। ফাইনাল জায়গাটাই যাবো। ফাইনাল জায়গাটা যেয়ে তোমার অনেকগুলো তোমার ইয়ে করতে হবে, ডিসলভ করতে হবে, আবার হিট করতে হবে, সেপারেশন করতে হবে। ফাইনালি যে তোমাকে টাইট্রেট করতে হবে, টাইট্রেট উইথ 0.1 কি পটাশিয়াম K2Cr2O7 কি ডাইক্রোমেট নাকি ডাইক্রোমেট, যা পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে, এই সলিউশন দিয়ে তোমাকে টাইট্রেশন করতে হবে। এবং টাইট্রেশন করে তোমার তার ফাইনাল ক্যালকুলেশনটা হচ্ছে পার্সেন্টেজ APT
সমান হচ্ছে ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, যতটা লাগলো তার ভলিউম গুণ 11.17। এটা একটা ফ্যাক্টর, প্রোভাইডেড যে তুমি শুরুটা নিয়েছিলে 0.5 গ্রাম, 0.5 গ্রাম নিলে তোমার এই ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে 11.17 দিয়ে। তাহলে তোমাকে যখন টাইট্রেশন করবো, টাইট্রেশনে K2Cr এবং K2Cr2O7 এর কনসেন্ট্রেশন 0.1 K2Cr2O7 নিয়ে এই ফর্মুলা দিয়ে তুমি KFT বের করতে পারবে। এটা তোমাদের আপলোড করে দিয়েছি, এটা হচ্ছে ফ্লো শিট, এর উল্টা পিঠে ওই এক্সপ্লানেশন আছে, এটা তোমরা দেখে। তাহলে আমরা আবার ওখানে চলে যাই। আমরা ধরে নিলাম আমাদের যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা লেগেছিল, ধরে নিচ্ছি যে ওই প্রসেসটা আমরা পুরোপুরি অ্যানালাইসিস ল্যাবে করলাম, এন্ড K2Cr2O7 এটা রিকোয়ার্ড হচ্ছে, লাগলো 6.6 ml। আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। এটা এই পরিমাণ আমাদের লাগলো, এই পরিমাণ লাগলে তাহলে আমাদের সো পার্সেন্টেজ হেন্স APTR এটা কত হয় ক্যালকুলেশন করে বের করো। যার হচ্ছে সে বলো। 73.83 এরকম 722 হ্যাঁ 6.6 11.17। এটা হচ্ছে আমার এখানে লেখা আছে 73.72। এটা 72 এত পার্সেন্ট। তাহলে এটা APTR পেয়ে গেল। তাহলে তো আমাদের ওই যে ফর্মুলা সবই আমরা পেয়ে গেল। দেখো APTI কত ছিল, 72 পয়েন্ট সামথিং ছিল, যেহেতু অক্সিজেন চলে গেছে টু সাম এক্সটেন্ট, সো পার্সেন্টেজ APTR বেড়ে গেছে। সো আলফা সমান হচ্ছে, এবার আলফা বের করো, ক্যালকুলেশনের ফর্মুলাতে আলফা ওই সব ভ্যালুগুলো বসে আলফা বের করো, কত হয় দেখো। ইনিশিয়াল ভ্যালুটা কত ছিল সেটা ভুলে গেছি। লিখে নাও নি 72.56, এটা লিখে নিবা। 2.977 কে এর ভ্যালু এটা, আর ইনিশিয়াল ভ্যালুটা ছিল, ইনিশিয়াল ভ্যালু না, প্রথমে হচ্ছে রিডিউস মাঝে 73.722 মাইনাস ইনিশিয়াল ছিল 72.56 ডিভাইডেড বাই 73.722 এবং 72.56 multiplied by 100, কত হয় এটা? 0.0645 right, 0.6468. That's a child factor. So degree of reduction is this one. What the percentage? এবারে আমি শুরুর দিকে আবার যাই। অবজেক্টিভটা না, এটাও না, এটা দেখো। তাহলে দেখো তোমাদের 6টা গ্রুপের কি আছে, ভেরিয়েবল প্যারামিটার আছে, ফিক্সড প্যারামিটার আছে। গ্রুপ 1, 2 আর 3 তাদের ভেরিয়েবল প্যারামিটার হচ্ছে টেম্পারেচার,
তিনটা টেম্পারেচার 700, 900 আর 1100। আর মিল স্কেল যেটা আমি শুরুতেই বলেছি, ওই যে প্রসিডিউরে লেখা হয়েছে 50 গ্রাম চারকোল 50 গ্রাম, আর টাইম হচ্ছে 2 ঘন্টা। তাহলে এই তিনটা গ্রুপ করবে হচ্ছে এই। কাজ বুঝে ফেলেছো? করার পরে যে মিল স্কেল রিডিউস মাস আসলো, সেটা থেকে পার্সেন্টেজ এপিটিআর বের করবে। আর শুরুর ক্যালকুলেশনটা সবার জন্য একই, সবাইকে একই মিল স্কেল সাপ্লাই দেওয়া হবে। তাহলে শুরুর ক্যালকুলেশনটা সবার জন্য একই। আর গ্রুপ 4, 5, 6 কি করবে? তাদেরকে আমরা দেখতে যাচ্ছি টাইমের কারণে প্রোডাক্টের ভেরিয়েশনটা কি। তারা টেম্পারেচার নেবে 1050 ডিগ্রি সেলসিয়াস, পরিমাণ দুটো একই, প্রসিডিউরে যা বলা আছে। আর 4 হচ্ছে 20 মিনিট, 5 হচ্ছে 1 আওয়ার, 6 হচ্ছে 2 আওয়ার। তাহলে বোঝা গেল তো এটা, তাই না? এখন এরপরে কিছু মডেল আছে, এটা আমরা বের করব। বের করার পরে আমাদের হচ্ছে কিছু অবজেক্টিভটা আমরা পরে বলি। আমরা আবার যাই ওইদিকে, আর কিছু লেখা আছে যে গ্রুপ 1, 2 আর 3 তোমাদের সামনে নিশ্চয়ই শীট আছে, শীট আমি আগেই দিয়ে রেখেছি। গ্রুপ 1, 2 আর 3 ওইটাতে আমরা কি পাবো? এই তিনটা গ্রুপের রেজাল্ট যদি আমরা কম্পেয়ার করি, কিসের ইফেক্টটা পাবো? টেম্পারেচার ইফেক্টটা পাবো। এখানে একটা কার্ভ আছে, কার্ভটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে এক্স এক্সিস আছে হচ্ছে পার্সেন্টেজ টেম্পারেচার, সরি পার্সেন্টেজ না, টি ডিগ্রি সি টেম্পারেচার at ডিগ্রি সেলসিয়াস। ওয়াই এক্সিসে আছে ভলিউম পার্সেন্ট কার্বন মনোক্সাইড। তারটা হচ্ছে এরকম, প্রথম দিকে এরকম, কম এরকম, পরে এই জায়গায় যে কার্ভটা স্টিপার হয়ে যায়, স্টিপার হয়ে এখানে যে আবার স্টিফনেসটা কমে যায়। প্রথম থেকে স্টিফনেসটা কম, মাঝখানে স্টিফনেসটা বেশি, পরে আবার স্টিপ স্লোপটা আবার কম, স্লোপ বেশি, স্লোপ কম, এরকম কার্ভের নেচার। এখন এই যে স্লোপ যেখানে বেশি শুরু হয়েছে, এইটা হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস, 800 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস। এবং এইটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, আর এই পোর্শনটা হচ্ছে 70। সো এই যদি হয় এবং একটা রিয়াকশন আছে, ওই রিয়াকশনটাকে বলা হয় কার্বন কি হবে? কার্বন মনোক্সাইড হবে। কার্বন ডাইঅক্সাইড যদি হয়ে যায় তাহলে কি রিডাকশন হবে? এনিবডি? না স্যার। কোন কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনকে পিক আপ করতে পারবে না। আবার স্যার কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বনের রিঅ্যাকশন হতে পারে, তো ওই ক্ষেত্রে তো আবার না। হ্যাঁ, তখন কার্বন, ঠিক আছে, ওই রিঅ্যাকশনটা আমি দেখাচ্ছি। যে টেম্পারেচারের উপর ডিপেন্ড, দেখো ভলিউম পার্সেন্ট কার্বন মনোক্সাইড, তাহলে এখানে যদি 70% কার্বন মনোক্সাইড বলা হয়, তার মানে কত টেম্পারেচারে? 800 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বাকি 30% কি আছে? কার্বন ডাইঅক্সাইড। 1000 ডিগ্রি সেলসিয়াসে 100% কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড মোটেও না। সো রিঅ্যাকশনটা হচ্ছে
depending on temperature, carbon monoxide or carbon dioxide relative amount vary করে। So carbon যোগ carbon dioxide উভমুখী রিঅ্যাকশন। কার্বন মনোক্সাইড 2CO, এটা কতটা ডাইনে যাবে কতটা বামে যাবে দ্যাট ডিপেন্ডস অন টেম্পারেচার। যদি টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াস হয় পুরোটা ডাইনে যাবে, পুরোটা কার্বন মনোক্সাইড হবে। যদি তার থেকে কম হয় তাহলে বামে ডাইনে যে এরা ব্যালেন্স করবে। এইটাকে বলা হয় বোডওয়ার্ড ইকুইলিব্রিয়াম। এটাকে বলা হয় বোডওয়ার্ড ইকুইলিব্রিয়াম। এটার ইমপ্লিকেশনটা হচ্ছে at high temperature Eg যেমন T greater than 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে কার্বন মনোক্সাইড is the dominant gas phase present. Carbon monoxide is the leading role play করবে, reduction এর leading role play করবে carbon monoxide. Dominant gas phase present. So তখন কি হবে, তখন কার্বন মনোক্সাইড বেশি হবে 800 ডিগ্রির উপরে গেলে, তখন হবে রিডাকশনটা অনেক বেশি হবে। at this high temperature, at this প্লুরাল বলা হচ্ছে, মানে এর উপরে অনেকগুলো টেম্পারেচার, at these high temperatures carbon monoxide takes part in the reduction process. In the reduction process. And being a gaseous reductant, to increase the reduction rate to a greater extent, তাহলে তোমাদের ওই একটু আগে আমি যে টেবিলটা দেখালাম, তোমাদের কাছে শীট আছে, টেবিলটা দেখো। গ্রুপ 1, 2 আর 3 এই তিন গ্রুপে কাকে কত টেম্পারেচার দেওয়া হয়েছে, গ্রুপ 1 কে কত দেওয়া হয়েছে 700। সো গ্রুপ 1 এরকম জায়গায় আছে। সো গ্রুপ 1 এর কার্বন মনোক্সাইড এরকম লেভেলে আছে, আর গ্রুপ 2 কে দেওয়া আছে 900, তার মানে এরকম জায়গায় আছে, তার কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ এত আছে। আর গ্রুপ 3 কে দেওয়া আছে 1100, তার মানে 1100 আর 1000 এর ভিতরে কোনো পার্থক্য নেই, পুরোটাই কার্বন মনোক্সাইড। তাহলে ডেফিনেটলি রিডাকশন হবে গ্রুপ 3 সব থেকে বেশি, ডিগ্রি অফ রিডাকশন বেশি। গ্রুপ 1 এর হবে খুবই কম,
কারণ সে তার ভিতরে কার্বন কার্বন মনোক্সাইড হয়তো আছে 40%, কার্বন ডাইঅক্সাইড আছে পাচ্ছে সে 60%। আর গ্রুপ 1 থেকে গ্রুপ 2 একটা জাম দিবে ডিগ্রি অফ রিডাকশন, রেজাল্টে দেখা যাবে। আর গ্রুপ 2 হচ্ছে 90% বা 95%, আর 3 হচ্ছে 100%। 3 থেকে 2 একটু 2 থেকে 3 একটু বাড়বে, কিন্তু অতটা জাম দেবে। জামটা দেখা যাবে 1 থেকে 2 ডিগ্রি অফ রিডাকশন। সো এইরকমই তোমাদের কোনো এক্সপেরিমেন্টাল কোনো ভুল না হলে এরকমই রেজাল্ট পাওয়া যাবে, এবং সেটাই এই যে বডওয়ার্ড ইকুইলিব্রিয়ামকে সাপোর্ট করে। তো তোমাদের ডিসকাশনে এই তাহলে কি হবে, বডওয়ার্ড ইকুইলিব্রিয়ামকে সাপোর্ট করবে। গ্রুপ 1, 2 আর 3 যদি এক্সপেরিমেন্টাল প্রসিডিউর ঠিক থাকে, তাহলে যে রেজাল্ট পাবা ওই তিনটা রেজাল্ট কম্পেয়ার করে বডওয়ার্ড ইকুইলিব্রিয়ামকে তোমরা সাপোর্ট দিতে পারবা। ডিসকাশন ওইটাই লিখতে হবে। আর 4, 5 আর 6 থেকে আমরা টেম্পারেচার টাইম ইফেক্ট পাবো। সেখানে কিছু মডেল আছে, আমরা দুটা মডেল দেখবো। সো আমরা আমাদের কি করতে হবে, অবজেক্টিভে আমরা পরে যাব। আমি কারণ একটা অবজেক্টিভ আমরা বুঝলাম যে কি হবে, গ্রুপ 1, 2 এবং 3 থেকে আমরা কি করতে পারবো, যে বডওয়ার্ড ইকুইলিব্রিয়ামটাকে প্রুভ করতে পারবো। এরপরে কাইনেটিক্স অফ রিঅ্যাকশনস। কাইনেটিক্স অফ রিঅ্যাকশন। আমরা কি করেছি, কার্বন দিয়ে রিডিউস করেছি। আমরা দিয়েছি কার্বন ইনপুট হিসেবে, পরে ওটা কার্বন মনোক্সাইড ট্রান্সফার হয়ে গেছে। কার্বন মনোক্সাইড কি হয়, ওই যে পার্টিকেলটা ছিল এরকম পার্টিকেল মিল স্কেল, এর ভিতরে ডিফিউজ করে যায় কার্বন মনোক্সাইড, ডিফিউজ করে যে কার্বন ডাইঅক্সাইডে, আবার কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে আসে। সো ডিফিউশন প্রসেস, রিডাকশন হচ্ছে একটা ডিফিউশন প্রসেস। সো the reduction of oxide by carbon, যেহেতু ইনপুট হিসেবে কার্বন দিচ্ছি তাই বলা হচ্ছে is diffusion control. এই ডিফিউশন কন্ট্রোল প্রসেসের দুইটা মডেল আছে, টু সিম্পল মডেলস। একটা মডেলকে বলা হয় ফ্ল্যাট প্লেট মডেল, আরেকটা মডেলকে বলা হয় স্ফেরিক্যাল সলিড মডেল। দুটা মডেলকে আমরা দেখবো। ফার্স্টে আমরা দেখবো কি ফ্ল্যাট প্লেট মডেল। দেখে দেখবো আমরা এই যে এইটাকে আমরা ছবিটা এরকম আঁকি, 3 ডাইমেনশন একটু ছবিটা আঁকতে হবে, তা নাহলে বোঝা যাবে না। ওইটা ধরলাম এরকম, যার এই সারফেসের এই এরিয়াটা, এই সারফেস, এই বড় যে সারফেসটা আছে এর এরিয়াটা হচ্ছে এ, ক্যাপিটাল এ, থিকনেসটা হচ্ছে ডি, এটা হচ্ছে থিকনেস, দিস ওয়ান ইজ ডি। এখন এই এর চতুর্দিকে কি আছে, কোল রাখা আছে, চারকোল রাখা আছে।
চারকোল থেকে কার্বন কার্বন মনোক্সাইড এসে 6টা তল আছে, 6টা তল দিয়েই চতুর্দিকে ঢুকবে একসঙ্গে। এখন এই 6টা তল দিয়ে একসঙ্গে কার্বন মনোক্সাইড ঢুকবে, তার মানে 6টা তল কি হবে, রিডিউস করতে থাকবে। এখানে একটু প্রোডাক্ট তৈরি হবে, নিচে একটু প্রোডাক্ট তৈরি হবে, ডান দিকে প্রোডাক্ট তৈরি হবে। প্রোডাক্ট মানে হচ্ছে রিডিউস মিল স্কেল। বাম দিকে প্রোডাক্ট তৈরি হবে, হ্যাঁ, তারপরে সামনের দিকে প্রোডাক্ট তৈরি হবে, পিছন দিকে 6টা তলেই প্রোডাক্ট তৈরি হবে। প্রোডাক্টের কি হতে ডেপথ আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতে থাকবে। এই 6টা তল যদি আমি একসঙ্গে চিন্তা করি, মডেলটা অনেক জটিল হয়ে যায়। সেজন্য এখানে কিছু অ্যাজাম্পশন করে নেওয়া হচ্ছে। অ্যাজাম্পশন অ্যাজাম্পশন হচ্ছে যে ফার্স্টে ওই বড় সারফেসটাকে এ ধরা হলো, এবং এটা যে এরকম ফ্ল্যাট হবে জিওমেট্রিক্যাল শেপ, নট নেসেসারিলি ট্রু। এটা আমরা একটা ফর্মুলা ড্রাইভ করার জন্য আমরা ধরে নিয়েছি, এবং এরকম হবেই না, হয়তো বা 50টার ভিতরে একটা এরকম পাওয়া যাবে, সব নন জিওমেট্রিক্যাল মিল স্কেল থাকবে। তো এটাও একটা অ্যাজাম্পশন যে আমি একটা জিওমেট্রিক্যাল শেপ ধরে নিয়েছি। ফ্ল্যাট প্লেট অ্যাজাম্পশন, ফ্ল্যাট প্লেট of area A, area capital, বড় সারফেসটা, থিকনেসটা হচ্ছে D, স্মল, থিকনেসটা হচ্ছে স্মল থিকনেস D। আর কি ধরছি, 6 প্লেটে একসঙ্গে রিডিউস হচ্ছে, এটা ধরছি না, ধরছি এই বড় প্লেটটা, মানে এই প্লেটটা অন্যান্য সারফেসের তুলনায় এত বড়, আমি ধরছি যে শুধু এইটাই রিডিউস হচ্ছে। এবং আফটার সার্টেন পিরিয়ড, আফটার এ টাইম টি, এখন পুরোটা মিল স্কেল, ইনিশিয়াল মিল স্কেল, কার্বন মনোক্সাইড ঢুকে যাচ্ছে ভিতরে, ঢুকে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসছে। সো আফটার টাইম টি এই সারফেস থেকে এই পরিমাণ, এই থিকনেসটাকে ধরলাম, ওয়াই, ওয়াই, ওটা ওয়াই মানে হচ্ছে এটা ওয়াই, যেহেতু এই দিক দিয়ে এসে যাচ্ছে। ধরলাম যে only one face of the plate reacts, 6টা ফেস না, তাহলে জটিল হয়ে যাবে। only one face of the plate reacts মানে হচ্ছে ওই রিডাকশন প্রসেসে অংশগ্রহণ করে। তাই যদি হয় তাহলে এই, আর যদি অন্যান্য ফেসে যদি রিয়াকশন না হয়, তাহলে শুরুতে এই ফেসটার এরিয়া এ আছে, আফটার টাইম টি এই ওয়াই পরিমাণ রিডিউস হয়ে গেল, ওয়াই পরিমাণ থেকে অক্সিজেন সরে গেল, স্টিল দা এরিয়া কত হবে, চেঞ্জ হবে নাকি ওই এ থেকে যাবে? এনিবডি? আমি অ্যাজাম্পশনে ধরে নিয়েছি অন্য কোনো দিক থেকে আর রিডাকশন হচ্ছে না, শুধু এই দিক থেকেই রিডাকশনটা ফ্রম রাইট টু লেফট হ্যান্ড, এই দিক থেকে রিডাকশনটা এই লেফটের দিকে প্রসিড করছে। তাহলে আফটার টাইম টি যদি ওয়াই ডেপথ রিডাকশন হয়ে যায়, তখন তার সারফেস এরিয়া কত আছে? চেঞ্জ এই আছে, will remain unchanged. So area A, এটা area A remain unchanged. Remain unchanged. Unchanged during reaction. So এইগুলো আমি অ্যাজাম্পশন ধরে নিলাম।
আর ধরছি কি, তোমরা লিখে নাও, আমি অন্য স্লাইডে যখন চলে যাব তখন যাতে তোমরা বুঝতে পারো, লিখে নাও। আর ধরছি কি, ডব্লিউটা হচ্ছে ওয়েট অফ প্রোডাক্ট। এই যে ওয়াই পোর্শন যেটা রিঅ্যাক্ট্যান্ট হলো, প্রোডাক্ট কোনটুকু, প্রোডাক্ট হচ্ছে ওয়াই থিকনেসের, ওইটার ওয়েট হচ্ছে ডব্লিউ, ওয়েট অফ প্রোডাক্ট, ওয়েট অফ, এই ডব্লিউটা সেই আমি আর শুরুতে বলেছিলাম একটা স্মল ডব্লিউ আছে, সেই স্মল ডব্লিউ, এটা এখানে একটা গোল দিয়ে দেয় সেই স্মল ডব্লিউ বোঝানোর জন্য। ওয়েট অফ প্রোডাক্ট, প্রোডাক্ট at time t, at time t, t টাইম পরে ওয়েট অফ প্রোডাক্ট হচ্ছে ডব্লিউ। ডি হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট, যেহেতু সিস্টেমটা ডিফিউশন কন্ট্রোল, ডি হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট। সি হচ্ছে কনসেন্ট্রেশন, সি রে কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন, রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে কার্বন আর কার্বন মনোক্সাইড, আমি দিচ্ছি যেহেতু কার্বন, সেই তার কনসেন্ট্রেশন। সো রিএজেন্ট কনসেন্ট্রেশন বলা হচ্ছে যে রিএজেন্টটা দেওয়া হয়েছে, রিএজেন্ট কনসেন্ট্রেশন। আর ওয়াই এখানে লেখা হয়নি কিন্তু মুখে বলেছি আমি, স্মল ওয়াই হচ্ছে প্রোডাক্ট থিকনেস এট টাইম টি। প্রোডাক্ট থিকনেস এট টাইম টি, এগুলো তোমরা সব লিখে নিয়েছো। তাহলে এর পরে নেক্সট স্লাইডে, তাহলে রিঅ্যাকশন মানে হচ্ছে রিডাকশন রেট, এই রিঅ্যাকশন রেটটা কি হবে দেখো, প্রপোর্শনাল টু, রিঅ্যাকশন রেটটা প্রপোর্শনাল টু এরিয়া যত বড় হবে রিঅ্যাকশন রেটটা তত বেশি হবে। প্রপোর্শনাল টু রিএজেন্ট কি পরিমাণে নিয়েছি, কার্বন কম নিলে রিঅ্যাকশন কম হবে, কার্বন বেশি নিলে রিঅ্যাকশন বেশি হবে। সো কনসেন্ট্রেশন, রিএজেন্ট কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল। হোয়াট অ্যাবাউট ওয়াই, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে যে প্রোডাক্ট থিকনেস, একটা টাইম এই ওয়াই পরিমাণ রিডাকশন হয়ে গেছে, এরপরে রিডাকশন হতে গেলে তাহলে আস্তে আস্তে সময়ের সাথে যত এই লেন্থটা বেড়ে যাচ্ছে, ওয়াই বেড়ে যাচ্ছে যত, রিঅ্যাকশন রেটটা তত কি হবে, ওয়াই এর সাথে কমবে, কারণ কার্বন মনোক্সাইড এই লেয়ারটা ভেদ করে তারপরে যে সে মিল স্কেল পাচ্ছে, যত এই লেয়ারটা যত বড় হচ্ছে তত তাকে অনেক বেশি পথ ট্রাভেল করার পরে তারপর রিঅ্যাকশন করতে পারছে। সো ব্যস্তানুপাতিক। সো রিঅ্যাকশন রেট ইকুয়াল টু 1/y। এই সব কোএফিসিয়েন্ট গুলোকে যদি আমি এইবারে আমি রিঅ্যাকশন রেটটাকে বলবো dw/dt। dw হচ্ছে মানে হচ্ছে ওয়েট, সো প্রোডাক্টের ওয়েট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টাইম t, এইটা সমানুপাতিক, এটার সমানুপাতিক, এটার ব্যস্তানুপাতিক। তাহলে এই হবে a গুণ c/y, এবং এটাকে যদি ইকুয়াল করতে চাই একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। সেই কনস্ট্যান্টটা হচ্ছে কি, একটা ডিফিউশন কোএফিসিয়েন্ট ধরে নেওয়া হয়েছে, সেটাকে কি ধরেছি, ডি বোধহয় না, ডি ডিফিউশন কোএফিসিয়েন্ট। সো এটা দিয়ে গুণ করলে আর প্রপোর্শনাল জিনিসটা থাকবে না। তাহলে আলটিমেটলি হচ্ছে dw/dt সমান হচ্ছে ডি দিয়ে গুণ করে সমান করে আনলাম
আর a এর সমানুপাতিক, c এর সমানুপাতিক, y এর ব্যস্তাংশ। এই হোয়াট ইজ w? w টা হচ্ছে কি? w টা হচ্ছে এই যে y, এই যে y at time t y, এইটার ওয়েট। আমরা জানি রো সমান m বাই ভি, রো সমান m বাই ভি, m মানে মাস, দ্যাট ইজ এখানে w ধরা আছে, সো w বাই ভি। সো হোয়াট ইজ w? w হচ্ছে রো ইন্টু ভি, সো রো, হোয়াট ইজ ভি? ভি হচ্ছে a into d, a ইন্টু এখানে y y, প্রোডাক্ট, এটা তো প্রোডাক্ট, w হচ্ছে প্রোডাক্টের ওয়েট, সো a ইন্টু y, so rho a y, that is the w. So আমরা লিখতে পারি this implies d আর w1 হচ্ছে a y rho divided by dt সমান d a c by y। এখন a y পাশে আছে, এইটার সময় আপনি যদি এরকম হয়ে যায়, নিজেরা করে আসলে আমি ফাইনালটা লিখছি dy by dt সমান হয় dc by rho y। দেখো এটা আসে কিনা তোমাদের? জি স্যার, এটাই আসছে। এটাই আসে। এখন ডিটা কি? কোএফিসিয়েন্ট, ডিফিউশন কোএফিসিয়েন্ট ইজ এ কনস্ট্যান্ট। কোন পার্টিকুলার একটা এক্সপেরিমেন্টের জন্য রিয়েজেন্ট কনসেন্ট্রেশন ইজ এ কনস্ট্যান্ট। রো দ্যাট ইজ অ্যানাদার কনস্ট্যান্ট, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার ডেনসিটি একই, এটা কনস্ট্যান্ট। সো ওয়াই উইল চেঞ্জ উইথ টাইম। চেঞ্জটা কেমন হবে? উইথ ইনক্রিজ অফ টাইম টি ওয়াই উইল Decrease. increase or decrease? Decrease. No, with increase of time t, increase y মানে হচ্ছে তো প্রোডাক্ট থিকনেস, টাইম যত বাড়বে y তত বাড়বে। তাহলে এই তিনটা মিলে হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট তিনটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট দিয়ে লিখি, সো দিস ইমপ্লাইজ dy by dt সমান, ওটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে লিখি, সো kt, k by y, যেখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কে কিন্তু সেই আগের কে না, কে যে কনস্ট্যান্ট, এইটা সমান হচ্ছে dc by rho, নিউ কনস্ট্যান্ট। সো এই হবে, এটাকে ইন্টিগ্রেশন করো, y dy সমান k dt, এটাকে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে কি হয়? y square by 2 সমান kt plus c, এই আসে। এখন আমি বাউন্ডারি কন্ডিশন ধরবো। বাউন্ডারি কন্ডিশন ধরলে at t সমান 0 যখন, তখন y সমান কত? 0। সুতরাং তখন c সমান কত হয়? 0। t কে 0 ধরলে y ও 0 হয়ে যায়, তাহলে c 0 হয়ে যায়। সো এই কন্ডিশনে y স্কয়ার সমান 2kt, এটাকে আসলে k না লিখে k প্রাইম লিখলে ভালো হয়, k প্রাইম, তাহলে y স্কয়ার সমান 2k prime t, 2k prime is another constant, so আমরা বলতে পারি y স্কয়ার সমান kt। এটা হচ্ছে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন লেখা হলো এখানে y স্কয়ার সমান kt।
এখন হোয়াট ইজ ডব্লিউ? স্মল ডব্লিউ, স্মল ডব্লিউ হচ্ছে ওই যে যেটা লেখা হয়েছিল রো এডি। ওয়াই হচ্ছে এতটুকু, দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই। তাহলে স্মল ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এইটারই ওয়েটটাকেই বলা হচ্ছে স্মল ডব্লিউ। সো স্মল ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু ওয়াই। তাই যদি হয় তাহলে এ কে আমরা লিখতে পারি, এ কি হয়ে যায়, স্মল ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে কেটি, এটাকে বি লিখতে পারি, তাই হয়ে যায় না? ওয়াই ওয়াই আর ওয়াই এর সমানুপাতিক স্মল ডব্লিউ, ওয়াই যত বড় হবে স্মল ডব্লিউ তত বেশি হবে তার ওয়েটটা। আর হোয়াট অ্যাবাউট আলফা? ঠিক একইভাবে আলফা ইজ প্রপোর্শনাল টু, আলফা মানে হচ্ছে ডিগ্রি অফ রিডাকশন, আর এইটা হচ্ছে প্রপোর্শনাল, ইজ প্রপোর্শনাল টু স্মল ডব্লিউ। আলফা মানে ডিগ্রি অফ রিডাকশন, মানে ডব্লিউ যত বেশি হচ্ছে, ডব্লিউ তো রিডাকশন প্রোডাক্ট, যত বেশি হচ্ছে ডব্লিউ তত বেশি। সো আমরা এখন বি কে তাহলে লিখতে পারি, সো বি হয়ে যাচ্ছে বি ট্রান্সফার টু আলফা স্কোয়ার সমান কেটি। বোঝা গেছে? দিস ওয়ান ইজ সি। সো এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। আমরা ড্রাইভ করেছি এইটা, কিন্তু এইটার সমান কি এটাও লেখা যায়, আবার এইটার সমান এটাও লেখা যায়। সো এইটা হচ্ছে ফ্ল্যাট and C কার ইকুয়েশন? কোন, স্ট্রেট লাইন, ইলিপস, প্যারাবোলা? প্যারাবোলা। C is a parabola. C is a parabola. তাহলে এটা দিয়ে আমাদের কি হবে? এটা দিয়ে যেটা হবে, কেন এটা করলাম, যে আমার 4, 5 আর 6 গ্রুপ 4, 5 আর 6 কি নেওয়া হয়েছে? তাদের টাইম ভেরিয়েশন নেওয়া আছে। টেম্পারেচারের ইফেক্ট নাই, সো টাইম ভেরিয়েশন নেওয়া হচ্ছে। একজনের একটা গ্রুপকে নেওয়া হচ্ছে 20 মিনিট, এক গ্রুপকে নেওয়া হচ্ছে 1 ঘন্টা, এক গ্রুপকে নেওয়া হচ্ছে 2 ঘন্টা, সম্ভবত তাই তো নাকি? জি স্যার, এটাই। হ্যাঁ, এইটাই। তাহলে গ্রুপ 4 আর 5 আর 6 তারা যে আলফা বের করবে, গ্রুপ 4 এর আলফা হলো 4, 5, 6। 4 এর আলফার একটা ভ্যালু আসবে, 5 এর আসবে, 6 এর আসবে। This one. So alpha square এর একটা ভ্যালু আসবে, this one. আর টাইম হচ্ছে 20 মিনিট, t সমান 20 মিনিট। এটা হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা হচ্ছে 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। তাহলে গ্রুপ 1 আর 2 আর 3 যদি তারা একটা কার্ভ ড্র করে, কি তারাও তো আলফা পাচ্ছে, তাই না? আলফা ভার্সেস টি যদি একটা কার্ভ ড্র করে, এবং তাদের কার্ভটা যদি এরকম হয়, তাহলে বুঝতে হবে তাদের মডেলটা হচ্ছে ফ্ল্যাট প্লেট মডেল ফলো করছে। তার মানে তাদের রিয়াকশন কাইনেটিক্সটা ছিল এরকম। বোঝা গেছে? তা আমরা আলফা ভার্সেস টিটা করবো না, আমরা ওটা একটু জটিল হয়ে যাবে। তাদের থেকে আলফা স্কোয়ার ড্রাইভ করব। আলফা স্কোয়ার ভার্সেস টি, এটাকে আলফা স্কোয়ারকে মানে এইটাকে যদি ওয়াই ধরে নেই, আমি যদি আলফা না নিয়ে এখানে আলফা স্কোয়ার নেই, সো ওয়াই মানে আলফা স্কোয়ার ধরলাম। তাহলে আলফা স্কোয়ারকে যদি ওয়াই ধরি, ওয়াই সমান কে টি, তার মানে আলফা স্কোয়ার ভার্সেস টি কার্ভ ড্র করলে তাহলে কি হবে? সরল রেখা। তা আমরা এইটা করব। গ্রুপ 4, 5 আর 6 এর আলফা তো বের করবো, তারপরে তার স্কোয়ার করব, পরে আলফা স্কোয়ার ভার্সেস টি ড্র করে আমরা যদি একটা সরলরেখা পাই, আমরা বলবো 4, 5 আর 6 এর এই মডেলটা হচ্ছে ফ্ল্যাট প্লেট মডেল। বোঝা গেছে? আর একটা থাকলো স্ফেরিক্যাল মডেল। স্ফেরিক্যাল মডেলটা আমি আজকে আর বোঝাতে চাচ্ছি না, 1.5 ঘন্টা লেকচার হয়ে গেছে। এটা এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজটা হচ্ছে অনেক বড়। হ্যাঁ,
দেখো এই ডাটাতে আমি চলে যাই, এই যে আসলে এই আমাদের এতগুলো কি করতে হবে, এই একটা ফার্নেস দিতে হবে, এখানে এদের একটা ফার্নেস দিতে হবে, এদের একটা ফার্নেস দিতে হবে, 6টা ফার্নেস, এতগুলো ফার্নেস আমাদের না। ফলে আমাদের এখানে কম্প্রোমাইজ করতে হয় কিছু, এবং কম্প্রোমাইজটা হয় কি যে এই কাজটা কোন ল্যাব পিরিয়ডে এই কাজটা করা যায় না এক্সপেরিমেন্টাল। আর 700 ডিগ্রি সেলসিয়াসে তুমি স্যাম্পল কি করলে, তুমি স্যাম্পল এই যে পটে নিলে, টিউব পটে নিলে, নেওয়ার পরে ফার্নেসে তুলে দিলে, 700 ডিগ্রি সেলসিয়াস উঠবে, তারপরে 2 ঘন্টা থাকতে হবে, তোমার থাকার দরকার নেই, তুমি শুধু সেট আপ করে দিয়ে চলে যাবা, হ্যাঁ সেট আপ করে দিয়ে চলে যাবা। তার মানে একটা ল্যাব পিরিয়ডে তুমি এই পারবা না, কারণ এবার এক্সপেরিমেন্টাল টাইম আছে 2 ঘন্টা, অতএব ল্যাব পিরিয়ডের বাইরে এই কাজটা করতে হবে। আমি গ্রুপ এবং একসঙ্গে আমি 6টা ফার্নেস দিতে পারবো না, আমি পারবো না মানে আমার ডিপার্টমেন্ট পারবে না। আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করে দেবো, টাইম ভাগ করে দেবো। হয়তো বলে দেবো যে গ্রুপ 1 আর 2 একদিন এরকম সময় আসবে, তারা এই টিউব ফার্নেসে তাদের স্যাম্পল নিয়ে ওই ফার্নেসে দিয়ে চলে যাবে, চলে যাওয়ার পরে 2 ঘন্টা পর তারা আসবে, তারা এসে এইভাবে এটাকে বের করবে। এইভাবে আমরা বিভিন্ন দিন যে সময় যে গ্রুপটি আছে সেই সময়ে ওই ক্লাস টাইমের বাইরে আমরা এই কাজগুলো করতে হবে। তারপরে ফাইনালি বের করে আনার পরে তোমাদের ক্লাস টাইমের বাইরে ওই বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় ওটাকে গুঁড়া করবে, গুঁড়া করে অ্যানালাইসিস দেবে, যে গ্রুপে যে সময় ফ্রি থাকবে অ্যানালাইসিস ল্যাবে অ্যানালাইসিস ল্যাব করবে, অ্যানালাইসিস ল্যাব করার পরে তারপরে রেজাল্ট পাবে। সো এই যে কন্ডিশন আছে এই কন্ডিশন ক্লাস টাইমে করা কোনোভাবেই সম্ভব। তাহলে ক্লাস টাইমের বাইরে তোমাদের পুরো এক্সপেরিমেন্ট হবে ক্লাস টাইমের বাইরে, যা যে সময় পাবে। তাহলে আমাদের আরো একটা ক্লাস হাতে আছে, ক্লাস টাইম। সেই ক্লাস আর একটা ক্লাস যেটা আছে সেই টাইমে আমরা এই যে আর একটা যে মডেল আছে সেই মডেলটা আমরা করবো, সেটাও 4, 5 আর 6 এর ওই ডাটা থেকে ওই যে মডেলটা আছে ঠিক এইটার মধ্যেই আরেকটা ফর্মুলা আসবে, স্ট্রেট লাইনের ফর্মুলা। যদি সেই এখন তো ড্রাইভ করা হলো কি, ড্রাইভ করা হলো আলফা স্কয়ার ভার্সেস টি, এইটা স্ট্রেট লাইন, সেটা ড্রাইভ করা হবে অন্য আরেকটা কিছু দিয়ে। এখানে আলফা স্কয়ার নেই, এখানে আরেকটা লম্বা ফিগার আছে, এবং এই মডেলটা একটু বড়, এখন আর করতে চাচ্ছি না, যেহেতু আমরা আরেকটা মানে রেগুলার ক্লাস শিডিউল ক্লাস পাবো এর জন্য, সেই ক্লাসে এটা আমরা দেখবো। সেইটা যদি আবার স্ট্রেট লাইন আসে তাহলে আমরা বলবো এটাও ড্র করবো, এটাও ড্র করবো। ড্র করে যদি দেখা যায় এইটা মোর স্ট্রেট লাইন, তাহলে বলতে হবে যে 4, 5 আর 6 এর এক্সপেরিমেন্টটা বেশি এই মডেল ফলো করে, কম এই মডেল ফলো করে। যদি এইটা বেশি স্ট্রেট লাইন পাই তখন বলা হবে বেশি এই মডেল ফলো করে, কম এই মডেল ফলো করে। যদি কোনোটাই ফলো না করে, মানে কোনো জায়গায় স্ট্রেট লাইন পাচ্ছি না, তখন বলবো যে কোনো মডেল ফলো করে। এই হবে অ্যান্সার। আর 1, 2 আর 3 গ্রুপের রেজাল্ট দিয়ে বোর্ডওয়ার্ড ইকুয়েশন সাপোর্ট করে কিনা সেটা দেখাই। এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তাহলে এইবার আমরা অবজেক্টিভে যাই। অবজেক্টিভে আছে দেখো, অবজেক্টিভ নাম্বার 1 কি বলাচ্ছে, টু স্টাডি দ্য ইফেক্ট অফ টেম্পারেচার, গ্রুপ 1 থেকে আসবে, অন দ্য রিডাকশন অফ মিল স্কেল, টেম্পারেচার ইফেক্টের রিডাকশন অফ মিল স্কেলে আসবে। সো আলফাবেট করতে হবে। And to understand, AND, understand the significance of Bourdieu reaction. So group 1, 2 আর 3 থেকে Bourdieu reaction এর significance-টা বোঝা যাবে, আর বুঝিয়ে দিয়েছে। আর 4, 5 আর 6 থেকে বোঝা যাবে to study the effect of time, 20 minutes, 60 minutes, 120 minutes on the reduction of meal scale. টাইম বোঝা যাবে। তাহলে এরপরে বলা হচ্ছে put your experimental data as, এটা হচ্ছে 4, 5 আর 6 এর রেজাল্ট দিয়ে এটা করবে। 4, 5 আর 6 এর ডাটা দিয়ে করবে আলফা স্কয়ার এজ এ ফাংশন অফ টি বের করবে, এই আলফা স্কয়ার আর টি এইটা ড্র করবে। আর আরেকটা যেটা মডেল আজকে দেখালাম না, সেখানে এই জিনিসটা আছে, এই বাম দিকে আছে এইটা সমান আছে, এই দিকে আছে এটা, ইকুয়েশনটা হচ্ছে এরকম দিয়ে এখানে একটা কে টি আছে, কনস্ট্যান্ট আছে। সো এইটা ভার্সেস টি, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো ওয়াই এক্সিসে যদি আমরা এইটা দেই আর এক্স এক্সিসে যদি টি দেই তাহলেও একটা স্ট্রেট লাইন আসবে। এইটা হচ্ছে ফ্ল্যাট প্লেট মডেলের কার্ভ,
আর এটা হচ্ছে স্ফেরিক্যাল প্লেট মেটালের কার্ভ। তারপরে যেটাই তুমি স্ট্রেট লাইন বেশি পাবে সেটা কমেন্ট করো অন whether your experimental results follow the flat plate model। যদি এইটা বেশি স্ট্রেট পাও তুমি বলবা ফ্ল্যাট প্লেট মডেলকে সাপোর্ট করে, অর দ্য স্ফেরিক্যাল মডেল। যদি এইটা বেশি স্ট্রেট পাও বলবা স্ফেরিক্যাল মডেল, অর না যদি কোনোটাই ঠিক মতো হলো না, যে এটা কার্ভ হলো না, একটু অন্যরকম হয়ে স্ট্রেট হলো না, অন্যরকম হয়ে গেল, এটাও স্ট্রেট হলো না, একটু অন্যরকম হয়ে গেল, তাহলে বলবা যে না কোনোটাই ফলো করো, বা এটা এরকম হয়ে গেল, কোনোটাই ফলো করো। বোঝা গেছে? আমার বাকি থাকলো এই মডেলটা, এবং আমার শিডিউল ক্লাস বাকি থাকলো একটা। সেই শিডিউল ক্লাসে আমরা এইটা শিখবো, আর এক্সপেরিমেন্টটা হবে শিডিউল ক্লাসে বাইরে। তারপরে তোমাদের ডাটা যেটা দিতে হবে সেটা আজকে না বোঝালেও চলবে, ভুলে যাবা, ওটা পরে যখন আরেকটা শিডিউল ক্লাস দেবো সেই দিন দেবো, আজকে না। সবার রিপোর্টে যেটা আসবে এটা আসবে, এর সাথে ডান দিকে আরো একটা কলাম আসবে, সেটা পরে বলে দেবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে আমাদের আর একটা শিডিউল ক্লাস বাকি থাকলো, সেটা এখন না, ওটা ওই আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা আবার ফিজিক্যালি ক্লাসে ফিরত আসবো, তখন দেখাবো। সো নেক্সট ক্লাসে আমরা নতুন আর একটা এক্সপেরিমেন্টের শুরু করবো। এই এক্সপেরিমেন্ট এই পর্যন্তই, তোমরা মনে রাখবা, কিন্তু এর আরেকটু বাকি থাকলো সেটা আমরা পরে করবো। স্যার একটা কোশ্চেন স্যার, আমাদের যে রিডিউসড আয়রনের একটা K2Cr2 দিয়ে নির্ণয় করা দেখাইলেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, ওইটা তো আমরা কি 2-3 তে করি নাই তো, আমরা যখন যদি আর কি মানে অফলাইনে করি তখন ওটা আমাদের কইরা দিবে এরকম? অফলাইনে যখন করবা তখন ওই যে তোমরা তো 2-3-0 শিখেছো না, অনেক এক্সপেরিমেন্ট শিখেছো না জি স্যার। 2-3-0-তে। হ্যাঁ, এখন তুমি যদি যা শিখেছো তার বাইরে কিছু করতে পারবা না, তাহলে হুইচ টাইপ অফ ইঞ্জিনিয়ার করা লাগবে কিন্তু। হ্যাঁ, করা লাগবে, রাইট, করা লাগবে। তুমি ওই যে ফ্লোশিট আছে, ফ্লোশিট দেখে দেখে তুমি এক্সপেরিমেন্ট করে যাবে, তোমাদের করা লাগবে। হ্যাঁ, জি স্যার। আশিক ভাই যেখানে তুমি পারবা না, আশিক ভাই হেল্প করবে, ঠিক আছে? তুমি তো শিখেছো, সিস্টেমটা তো শিখেছো, ওই সিস্টেম দিয়ে তোমাকে নতুন নতুন কাজ করতে হবে। বুঝতে পারছি। ওখানে তুমি ওই একই জিনিস ডিজলভ করবা, ফিল্টার করবা, টাইট্রেশন করবা, পিএইচ কন্ট্রোল করবা, আর কিছু না। ওখানে সব বলে দেওয়া আছে। সেখান থেকে পটাশিয়াম ডাইক্রোমেটের ভলিউমটা বের করে আনবা, ভলিউমটাকে ওই ফর্মুলা দিয়ে গুণ করে তারপর তুমি FeTr বের করবে। এই আর কিছু না, পারবা? তবে যেহেতু ওটা আমি শিখাচ্ছি না, ওইটার উপরে তোমার ইয়েতে কি নাম কুইজে কোশ্চেন দেওয়াটা মোস্ট আনলাইকলি। তবে একেবারে ধরে নেবে না কিছুই থাকবে না, আমি তো এটাও দিতে পারি যে আমার এত K2Cr2O7 লেগেছে, পার্সেন্টেজ FeTr বের করে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? এগুলো মনে রাখবে, এটা কিন্তু পরে আমরা সেই কয়েক সপ্তাহ পরে গিয়ে যখন আবার ব্যাক করবো এক্সপেরিমেন্টে, তখন সব ভুলে গেছি বললে হবে না, আমি তো আবার গোড়া থেকে শুরু করতে পারবো না। তাহলে আমরা নেক্সট ক্লাসে এর যে আরেকটা মডেল আছে সেটা কিন্তু যাব না, এটা আল্লাহ যদি আমাদেরকে ফেরত নিয়ে আসে ফিজিক্যালি তখন আমরা যাব। আর যদি নাই আসি তাহলে ওই যে একদিন কোশ্চেন করছিল, যদি না আসতে পারি তখন ওই আবার সেই অনলাইনেই মডেল শিখিয়ে তারপরে কি হলে আমরা ডাটা দিয়ে দেবো তোমাদেরকে, সেই ডাটা দিয়ে 2-3-0 মধ্যে ডাটা তো আছে, আমার হাতে তো ডাটা আছে, ডাটা দিয়ে দেবো, তোমার রিপোর্ট লিখে জমা দেবো, আর কিছু করার নেই। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্ট 4A তে যাবো। হ্যাঁ, আমি রোল কল করছি এখন।